ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্রের সহসভাপতি ডক্টর রাব্বি আলম ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি দাবি করেন শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছেন তিনি যেখান থেকে এসেছেন সেখানেই যেন ফিরে যান। বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আছে আরো কর্মসূচি, আর তার সফরসূচিটাও 4 দিনের। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার শুরু। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ? শুধুই কি ডক্টর ইউনূসের আশার বাণী? লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা ভাবতেই পারে নাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে গোপন মিশনে কাজ করছে 14 ইনসাইডার। আল জাজিরার সাংবাদিকের পোস্ট ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য। হাসিনাকে ফেরাতে গোপন চক্রান্ত করছে কয়েকজন উপদেষ্টা। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে দেখে কাঁপছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক চালে ভারতের ধরাশায়ী হবার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক।
জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আছে আরও কর্মসূচি, আর তার সফরসূচিটাও 4 দিনের। জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানা বড়া। দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প। নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর। তারা বুঝতেই পারছেন না এবারে কি হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের শিরোনামেও ছিল সেই চিন্তার সুর। আনন্দবাজারের একটা খবরের শিরোনামই ধরুন, জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার খবরকে তারা শিরোনাম করেছে, উত্তপ্ত বাংলাদেশের 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। খবরের শিরোনামটা শুনে আপনার মনে হতেই পারে বাংলাদেশে কোনো এক দৈত্যাকার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে, তার জ্বালামুখ থেকে ঠিকরে পড়ছে তীব্র লাল উত্তপ্ত লাভা। আসলে ভারতীয় মিডিয়া দিল্লির হয়েই কথা বলছে। ভারত বোঝাতে চায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ, এখানে খালি সহিংসতা আর সংঘাত চলছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন। নানা মত আর নানা পথের বিরোধ থাকলেও এখানে আনন্দবাজারের প্রমাণ করতে চাওয়া সেই উত্তাপ নেই, বরং স্বৈরাচার হাসিনার ধ্বংস করে যাওয়া দেশটা পুনর্গঠনের চেষ্টাটাই এখানে বেশি। জাতিসংঘ মহাসচিবের এই স্বাভাবিক সফরে ভারত উদ্বিগ্ন কেন? দিল্লির মনে আসলে কি চলছে? জাতিসংঘকেও দিল্লি এত ভয় পাচ্ছে কেন? এর উত্তরগুলো খুব জটিল নয়। প্রধান কারণ, জাতিসংঘ ভারতের কাছে বড় বাগড়া দিয়েছে। গণ আন্দোলনে বাংলাদেশ থেকে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। তারা হয়তো ভেবেছিল কয়েকদিনের মধ্যে একটা মিটমাট করে কথিত দেশরত্নকে তার দেশেই ফেরত পাঠানো হবে। ভারত সেই চেষ্টাও করেছে। বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলেছে। কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত, কখনো আবার মানবাধিকারের ধোঁয়া তুলে বিশ্বের কাছে ঢাকাকে দাগি করার চেষ্টা করেছে ভারত। এমনকি বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়াও বন্ধ রাখে দিল্লি। প্রতি প্রেস কনফারেন্সে বাংলাদেশ নিয়ে অনর্গল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বাংলাদেশের নির্বাচনের বাতেলাও বাতলে দিচ্ছেন আজকাল। সেই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কুটোচালের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনে গিয়েও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। যদিও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশ প্রসঙ্গে তিনি একরকম নাকানি চুবানি খেয়েছেন। তবে ভারতের হাসিনা পুনর্বাসন বা প্রতিস্থাপন প্রকল্পের কফিনে শেষ ও প্রধানতম পেরেকটা ঠুকেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট, যে প্রতিবেদনে গণ আন্দোলনের সময় হাসিনার চালানো জঘন্য ও নির্মম দমন পীড়ন ও হত্যাযজ্ঞের বিশদ তথ্য উঠে এসেছে, যে কারণে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন শেখ হাসিনা। তার প্রকাশ্য পক্ষ নেয় এবং আশ্রয় দেয় ভারতেরও তাই বিপদ বাড়ছে। লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা ভাবতেই পারে নাই। তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে, সেটা আমরা গতকালকে তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম। এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম, আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে, বিভিন্ন কারণে, সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন। আমি শুরুতেই ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, মিডিয়ার যারাই আছেন, বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন
প্রমাণ করে দিয়েছে যে না, বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারই পারে। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা, এটা কোনো শর্ট ভিজিট নয়। একাধারে 4 দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন, এই দেশে ঘুরবেন, এই দেশে দেখবেন, এই দেশের মানুষের সাথে কথা বলবেন, রাজনীতিবিদের সাথে কথা বলবেন, রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা, যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই, তিনি অদ্বিতীয়। বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায়, সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতভম্ব হয়ে যায়, সামনের দিকে আর আগাতে পারে না, তারা ওখানেই স্টপ হয়ে যায়। হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কেন ইউনূস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না, অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না। কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব। এত 16 বছরের ঝঞ্ঝাল, এত 16 বছরের খারাপ রাজনীতি, এই সব কিছুকেও উপরে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, সেটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না। দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ, সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সংগ্রামী ভূমিকা পালন করছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, বিভিন্ন দলের দলাদলির মধ্যে, বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন। দেশের এখন কি সমস্যা? আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম, মানুষের নিরাপত্তা নেই, মানুষকে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন, বিদ্যুৎ নাই, ব্যবসা নাই, পানি নাই, গ্যাস নাই। আমি ঢাকা শহরে গত প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই 16 বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে। একটু নয়, আরো অনেক ভালো অবস্থান করছে। কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য, আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ। অতএব আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার। তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায়। ইউনূস সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারে, এই তথ্য তাদের কাছে আছে। কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা। এমনকি শেখ হাসিনা বক্তব্যে পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে, এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে। এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইউনূসের পতন ঘটানো। কিন্তু হিতে বিপরীত হয়েছে। আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দেশ, মিডল ইস্ট সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আছে। এবং ইউনূসের হাতকে, ইউনূস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না। আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে, যেটা হচ্ছে ভয়াবহতা, গুপ্ত ধরনের হামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী, জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। আমরা যে বিরল দৃষ্টান্ত দেখলাম, এই বিরল দৃষ্টান্ত প্রতিদিন দেখার অপেক্ষায় থাকতে হবে। আগামীতে তিনি যে চায়না সফর সহ বিভিন্ন দেশ ঘুরে আসবেন, এই কারণে পার্শ্ববর্তী দেশের মাথা খারাপ হয়ে গিয়েছে। অতএব ওরা মাথা যাতে আরো খারাপ হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। আমাদেরকে ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে গোপন মিশনে কাজ করছে 14 ইনসাইটার। আল জাজিরার সাংবাদিকের পোস্ট ঘিরে চাঞ্চল্য।
গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের। আওয়ামী সরকারের পতনের পর দলটির সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেন। গত 10 মার্চ আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের এক পোস্ট ঘিরে নতুন করে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। গেল কয়েকদিন আগে প্রথম সারির ভারতীয় কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে প্রতিবেদনে দেশ জুড়ে উঠে চাঞ্চল্য, যেখানে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ছাত্র জনতা সহ সবার একই কথা, শেখ হাসিনা ফিরে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য। আল জাজিরার সাংবাদিক স্যার তার সেই পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুর্বিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতা আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরো 5 জন। এছাড়াও আরো বেশ কয়েকজন রয়েছেন। স্যার তার পোস্টে আরো বলেন, উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে।